কন্ট্রোল করে এলাম। দেশের জনগণ বলবে একটা বাঘের বাচ্চাকে দায়িত্ব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটা রিক্সাওয়ালাকে দায়িত্ব দিয়েছে। আমরা এই ধরনের দেখতে চাই। আমরা কোনো আর 8 বছরে 5 বছরে 3 বছরে এই ধরনের শিশু নির্যাতন আমরা এগুলো বাংলাদেশে দেখতে চাই না। এগুলো আমরা বাংলাদেশে দেখতে চাই না। এই ধরনের কাজগুলো যারা করে এগুলো রাজাকারের বাচ্চারা করে, ভালো মানুষ করে না। এই ধরনের বর্তমানে আমরা কাল চট্টগ্রামে ঘটনা দেখছি, এগুলো ঘটনা প্রশাসন আর পাবলিক মারামারি 4 ঘন্টা 5 ঘন্টা, এগুলো আমরা দেখতেছি না। প্রশাসন কেন দেশের জনগণ এলাকায় মারামারি করবে? আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আমি বর্তমানে সরকারতে আছে, আমি বলতে চাই সালাউদ্দিন সাহেব দায়িত্ব যদি না পালন না করতে পারে ওনাকে উপর থেকে সহায়তা দিতে হবে। আমার দেশ কন্ট্রোল করতে হবে আগে, আমার দেশ আর আমাদের দেশের জনগণকে আগে কন্ট্রোল করতে হবে। যে কন্ট্রোল করতে পারবে তাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হবে। এইটাই আমাদের দেশের জনগণের দায়িত্ব। এটা যে কন্ট্রোল করতে পারবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব দিয়ে সারা বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে তাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হবে। আমি চাই একটা রিক্সাওয়ালাকে ওই জায়গায় দায়িত্ব দিক, 1 মাসের মধ্যে এগুলো সারা বাংলাদেশ কন্ট্রোল করে দেবো। 1 মাসের মধ্যে একজন বলে গণভোট হলে রাজপথে নামু, তারা কখনো বলে নাই সংসদে একটা কোরআনের আইন তৈরি করলে সারা বাংলাদেশটা নিয়ম টানবে। এটা কখনো জামাতের মুখ থেকে আমরা শুনি নাই। তারা কলে গণভোট না বাস্তব না হলে রাজপথে নামু। আমরা জামাতকে একটাই আহ্বান করতে চাই, আপনারা যদি দেশের জনগণকে ভালোবাসেন, দেশের জন্য যদি কাজ কিছু করতে চান, তাহলে আপনারা সংসদে একটা কোরআনের আইনের কথা তুলে ধরেন সংসদে, যেটা দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে। এই গণভোট বাস্তবায়ন করলে ভালোবাসবে না। আমরা চাই দেশটা ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক। আমরা যদি দেশের জনগণ হাসিনাকে তাড়াইয়ে যদি আমরা ভয়ঙ্কর থাকি, আমরা এই ভালো চাই নাই। সামনে যে দিনগুলো আসবে ওই দিনগুলো যদি দেশের জনগণের ভালো আসে, আমরা চাই হানিটা ওই পরিবারটা যদি ন্যায় বিচার পায়। দেশবাসী চায় ওই পরিবারটা যদি ন্যায় বিচার চায়, ন্যায় বিচার যদি পায়। যে টার্গেট দেওয়া হয়েছে সেটা শুধু কাজের টার্গেট না, মন্ত্রণালয়ের মন্ত্রী তার মন্ত্রণালয়ের উপরে তার দক্ষতা বুঝতে পেরেছেন কিনা, মন্ত্রণালয়কে চিনতে পেরেছেন কিনা, ব্যুরোক্রেসিকে তিনি কন্ট্রোল করতে পারছেন কিনা, ব্যুরোক্রেসি নিয়ে কাজ করতে পারছেন কিনা, শুধু সচিবালয় না একেবারে প্রান্তীয় পর্যায়ে জেলা উপজেলা থানা ইউনিয়ন পরিষদ পর্যন্ত তার বিস্তার হয়েছে কিনা, এবং স্থানীয় জনগণও জানেন কিনা যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী সেরকম একটি পরিচয়ের আমরা মন্ত্রীদেরকে দেখতে চাই। সুতরাং শুধুমাত্র টিভি ক্যামেরার সামনে বা শুধুমাত্র সচিবালয় প্রধানমন্ত্রীর মিটিং এই শুধু আমরা তাদেরকে দেখতে চাই। সুতরাং ওই পরিচয়টি আমরা চাই যে 6 মাসের ভিতরে অন্তত মন্ত্রণালয়ের মন্ত্রীরা অর্জন করতে পারবে। অর্থনীতির এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটি আসলে খুব ভালো নয়। অধিকাংশ সূচকের জায়গায়, সামষ্টিক সূচকের জায়গায় এক ধরনের দুর্বলতা যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই পত্রিকা মারফত জানতে পারছেন যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ ইতিহাসের সর্বনিম্ন, এবং সেটি আমি বলছি না যে এই সরকারেরই দায়, সেটি পূর্ববর্তী সময়কালের দায়, এবং এখনকার বৈশ্বিক এবং অভ্যন্তরস্থ অন্যান্য চ্যালেঞ্জের কারণেই এই ঋণ প্রবাহ কমে গেছে বেসরকারি খাতে 5%। সুতরাং এই সরকারের পরবর্তী বছরের একটা বড় টার্গেট হবে কিভাবে বেসরকারি খাতের ঋণ বা বেসরকারি খাতের বিনিয়োগকে চাঙ্গা করা যায়। দেশের মানুষ কিন্তু এখন ভয়াবহ রকমের দারিদ্র্যের ভিতরে রয়েছেন, ভয়াবহ রকমের কিন্তু কর্মহীনতার ভিতরে রয়েছে, এবং অনেককে কিন্তু কাজ হারাচ্ছে, ছোট ছোট এসএমই খাত বন্ধ হচ্ছে, কাজ হারাচ্ছে। এটি কিন্তু এই সরকারের প্রাথমিক দায়িত্ব হবে যে কিভাবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করা যায়, এসএমই খাতকে চাঙ্গা করা যায়, কর্মসংস্থান বৃদ্ধি করা যায়। এই জায়গাটি কিন্তু এই জায়গায় দেখবার বিষয় রয়েছে। মূল্যস্ফীতি কিন্তু কমবে না, আবার বলছি মূল্যস্ফীতি 7.5% এই সরকার ধরেছেন, কিন্তু এখন প্রায় 9% উপরে বা 9%। সুতরাং এটি কমানো বা ধরে রাখা কিন্তু একটা চ্যালেঞ্জ হবে যদি না সরকার উপযুক্ত ভাবে ব্যবস্থা নিতে পারে। আপনারা জানেন যে হাওড় অঞ্চলে ধানের ক্ষতি হয়েছে, আশঙ্কা যে সামগ্রিক ভাবে ঘাটতি থাকবে। তো উচিত হবে যে সরকার এই ঘাটতি মেটানোর জন্য এখনই যাতে আমদানির ব্যাপারটির ব্যাপারে সক্রিয় ভাবে বিবেচনা করে, যাতে করে চালের সরবরাহ যেন ঘাটতি না পড়ে, এবং যদি সেটি হয় তাহলে মূল্যস্ফীতিতে কিন্তু তারও একটা আমরা প্রতিক্রিয়া আরো সরাসরি দেখতে পাবো, সেটি যেন সরকারের মাথায় থাকে। সরকার কিন্তু রাজস্ব আদায় বাড়াতে পারছেন না, কিন্তু রাজস্ব আদায় করার জায়গা নেই তা কিন্তু না। দেশে প্রচুর লোক কর ফাঁকি দিচ্ছে, কর এড়িয়ে যাচ্ছে, কর জালের বাইরে থাকছে, তাদেরকে কিন্তু এখন করের আওতায় নিয়ে আসতে হবে। না হলে কিন্তু সরকার যদি বিদেশের ঋণ আর ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি সরকার চালাতে চান আর অল্প পরিমাণ যদি রাজস্ব নিয়ে চালাতে চান,
তাহলে কখনোই সরকারের পক্ষে বড় বাজেট, বড় একটি অর্থনীতি চালানো সম্ভব নয়। সুতরাং এই যে যারা কর জালের বাইরে রয়েছেন, ট্যাক্স দেন না, ভ্যাট দেন না, ঠিক মতো আদায় করেন না, তাদেরকে কিভাবে কর জালের ভিতরে নিয়ে আসা যায়, এই কাজটি সরকারের আগামী বাজেটে দেখবার বিষয়, যেটা আমরা মনে করি। আপনারা জানেন যে রপ্তানিও আসলে স্বস্তিদায়ক অবস্থায় নেই, নেতিবাচক একটি পরিস্থিতির ভিতরে রয়েছে। 1-2 মাস ছাড়া বাকি প্রায় প্রত্যেক মাসে নেতিবাচক প্রবৃদ্ধি রয়েছে। এর ফলে যেটা হচ্ছে আমাদের রিজার্ভে তার একটা টান পড়ছে। শুধু আসার কথা হচ্ছে আমাদের রেমিটেন্সটি এখনো ভালো হচ্ছে, কিন্তু রেমিটেন্স কিন্তু কোরবানির পর থেকে আমার ধারণা যে রেমিটেন্সের ক্ষেত্রে আপনারা একটা নেতিবাচক পরিস্থিতি, নেতিবাচক কিছুটা দুর্বল অবস্থা দেখবেন। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু লোক যাওয়া কমে যাচ্ছে, তাদের নিজেদের নতুন করে বিনিয়োগ কিন্তু এখনো তারা নতুন করে করছে না। সুতরাং আমাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আমাদের বড় রকমের রেমিটেন্স আসা, সেইটি কিন্তু একটা দুর্ভাবনার কারণ হতে পারে। সরকারের রিজার্ভ বা সরকারের এই যে বৈদেশিক বা অর্থপ্রাপ্তি, সেখানে কিন্তু একটা বড় টানাপোড়েন তৈরি করতে পারে। সেটির জন্য সরকার যেন সচেতন থাকেন এখন থেকে। প্রচুর ভর্তুকি দিতে হবে আগামী বাজেটে, এবং সেই ভর্তুকিগুলো বিভিন্ন ভাবে আসছে। একটা হলো জ্বালানির জন্য ভর্তুকি কিছুটা লাগবেই, এটা আমরা বুঝি, কিন্তু একই সাথে সরকার এই যে নতুন অনেক ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিচ্ছে, সেগুলোর ভিতরে যেন আবার অতিমাত্রায় যাতে ভর্তুকি না দিতে হয়, এগুলোকে সীমিত আকারে পাইলট করে দেখা যে হ্যাঁ এগুলো কাজ করে কিনা, যাকে আবার ডুপ্লিকেশন হচ্ছে, একেবারে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছেন এই সমস্ত কার্ডের আন্ডারে, সেই সমস্ত জায়গাতে কিন্তু সচেতন থাকবার প্রয়োজন রয়েছে। সামগ্রিকভাবে ব্যবসার ব্যয় কমানো, জ্বালানির সরবরাহ বৃদ্ধি, বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। এরকম একটি জায়গা থেকে আমরা বাজেট দেখতে পাচ্ছি যে মাননীয় অর্থমন্ত্রী বাজেট দিতে যাচ্ছেন, আর অল্প কয়েকদিন পরেই সম্ভবত 11 আর আজকে হচ্ছে 20, সম্ভবত 20 থেকে 21 দিন পরেই আরেকটি নতুন বাজেট দিতে যাচ্ছে, এবং নতুন সরকারের প্রথম বাজেট হবে সেটি। এখন পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি যে তারা মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে বাজেট ডকুমেন্টটি তৈরি করার চেষ্টা করছে। একটু দীর্ঘমেয়াদী তাদের লক্ষ্যও রয়েছে, তারা একটা বড় বাজেট দিতে চান, কিন্তু বড় বাজেটের বড় অর্থায়নটি কোথা থেকে হবে সেই জায়গাটি বললাম যে বড় অর্থায়নের জায়গা রয়েছে, তারা যেন সেই জায়গাটির ব্যাপারে নজর দেয়। অর্থায়ন একটি দিক, আর কিন্তু ব্যয় আর একটি দিক। আমরা পূর্ববর্তী সরকারের সময় দেখেছি কিভাবে যথেচ্ছ ব্যয় হয়েছে, এবং যথেচ্ছ ব্যয় করে ভালো প্রকল্পগুলো খারাপ নামে অভিহিত হয়েছে, কারণ এখানে প্রচুর অর্থ অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। এই সরকারের সময় যেন বড় বড় প্রকল্পের ভিতরে যাতে আবার যেন দুর্নীতি না হবে। সরকার খাল খনন করছে ভালো কথা, কিন্তু এর মাধ্যমে যেন আবার নতুন করে এলাকাতে আবার নব্য এক ধরনের নতুন যাতে আবার অর্থ গ্রহণকারী একটা শ্রেণী যেন না সৃষ্টি হয়, সেদিকে নজর রাখা দরকার আছে। স্বাস্থ্য কার্ড করছেন ভালো কথা, কিন্তু সেখানে যাতে আবার স্থানীয় নেতাদের যেন আবার দূষণ না করা হয়, সেটি যেন খেয়াল থাকে সরকার। আবার নতুন বড় প্রকল্প করবেন না বলেছিলেন, আবার বড় প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটির ব্যাপারে সচেতন থাকা যে এই প্রকল্পগুলোতে যেন সীমিত ভাবে যাতে এই প্রকল্পগুলোতে যাতে অর্থায়নটি থাকে। মোট কথা আমরা দেখতে চাই যে অর্থ ব্যবহারের ক্ষেত্রে যাতে বড় রকমের কোনো অচ্যুতি না হয়। আমরা বলতে পারবো না একদিনে যে দুর্নীতি মুক্ত, এটা ভাবার কোনোই কারণ নেই। দুর্নীতি থাকবে আমাদের দেশে, দুর্নীতিকে লাগাম টানতে পারছেন কিনা, দুর্নীতি চিহ্নিত করতে পারছেন কিনা, এবং যিনি দুর্নীতি করছে তাকে ধরে তাকে পানিশমেন্ট দিচ্ছেন কিনা, এবং তারপরে তাকে আর কোন ধরনের সরকারি প্রকল্পে তাকে টেন্ডার করার সুযোগ দিচ্ছেন না কিনা, এই জায়গাগুলোই কিন্তু সরকারের টেস্ট কেস হিসাবে থাকবে আগামী বাজেটে দেখবার জন্য। আমরা